তো বন্ধুরা, রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য যে অফিসিয়াল সাইটটি খোলা হয়েছে সেই সাইটটি দেখতে পাচ্ছ, আমি এখানে খুলে নিয়েছি। তো আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে, আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করা মাত্রই কিন্তু তোমরা এই সাইটটিতে চলে আসবে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছ ডান দিকে আপলোড সার্টিফিকেট যে অপশনটি আছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্রই একটি পেজ খুলে আসবে, যেখানে প্রথমে আছে হলো ইনভেস্টার, দ্বিতীয়তে আছে হলো নমিনি এবং 3 নম্বরে আছে হলো আদার্স। তো ইনভেস্টারের অর্থ হচ্ছে বন্ধুরা, এখানে বলেছে আমানতকারী গণের নাম, দ্বিতীয়তে আছে হলো আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে, সেই ক্ষেত্রে তিনি এখানে আবেদন করবে। আর আদার্স হচ্ছে উত্তরাধিকারের মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে, সেই ক্ষেত্রে তিনি এখানে আবেদন করবেন। তো এখানে প্রথমে যেটি আছে হলো ইনভেস্টার। ফর্ম প্রত্যেকটি এক, যত কিছু ফিল আপ করতে হবে সমস্ত তথ্যই এক, শুধু এখানে যিনি আবেদন করছে তিনি যদি ইনভেস্টার হয়ে থাকে তাহলে এখানে প্রথম অপশনটি নিয়ে নিতে হবে, আর নমিনি থাকলে সেক্ষেত্রে নমিনি, আর নমিনির পরবর্তী যদি কেউ থেকে থাকে তাহলে সেখানে আদার্স অপশনে ক্লিক করতে হবে। ইনভেস্টার হিসাবেই তোমাদেরকে সমস্ত তথ্যটি ফিল আপ করে দেখাচ্ছি বা সমস্ত তথ্যটি তোমার সামনে তুলে ধরছি। তো প্রথমে আছে হলো আমানতকারী গণের নাম। তো এখানে আছে হলো কোম্পানি, এখানে ক্লিক করলে অনেকগুলি কোম্পানি শো করবে, অর্থাৎ আমানতকারী রোজ ভ্যালির যেই কোম্পানিতে টাকা রেখেছে সেই কোম্পানির নামগুলি এখানে শো করবে। তো তোমাদের যে সার্টিফিকেট আছে বা বন্ড আছে, সেই বন্ডে যে কোম্পানির নামটি উল্লেখ করা আছে সেটি এখান থেকে চুজ করে নেবে। চুজ করা হলে তারপরে আছে হলো ফার্স্ট ইনভেস্টার, অর্থাৎ প্রথম আমানতকারীর নাম এখানে হবে, আমানতকারীর বয়স এখানে, তারপর সেখান থেকে জেন্ডার মেল ফিমেল, আদার্স হলে আদার্স, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে আছে হলো ফোন নাম্বার, তারপরে আছে হলো আইডেন্টি বলতে এখানে এখন যেহেতু আধার কার্ড আছে প্রত্যেকের কাছেই, সেই ক্ষেত্রে আধার কার্ড নাহলে প্যান কার্ড নাহলে ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি অপশন চুজ করে নেবে। নেওয়ার পর পাশে সেই ডকুমেন্টের যে নম্বরটি লেখার জন্য ঘর খুলে যাবে, এখানে আধার নাম্বারটি অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে যেতে হবে। তারপরে আছে হলো দ্বিতীয় ইনভেস্টার, অর্থাৎ যেই কোম্পানিতে টাকা রাখা হয়েছিল সেই কোম্পানিতে আমানতকারীর সাথে যদি জয়েন্ট হোল্ডার থেকে থাকে, অর্থাৎ দ্বিতীয় পক্ষ থেকে থাকে, তাহলে দ্বিতীয় পক্ষের নাম এখানে হবে, বয়স, জেন্ডার, ফোন নম্বর, আইডেন্টি পারপাস সবগুলি ফিল আপ করতে হবে। যদি সেই বন্ডে আমানতকারী একাই থাকে তাহলে এখানে শুধুমাত্র একটি ঘর যে ফার্স্ট ইনভেস্টার আছে সেটি ফিল আপ করলেই হবে, দ্বিতীয় ইনভেস্টার ফিল আপ করার প্রয়োজন নেই। যদি জয়েন্ট হোল্ডার থেকে থাকে সেক্ষেত্রে ফার্স্ট ইনভেস্টার এবং সেকেন্ড ইনভেস্টার দুটোই ফিল আপ করতে হবে। তারপরে আছে হলো ভিলেজ নেম, এখান থেকে ভিলেজ নেম লিখে দিতে হবে, এখান থেকে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে স্টেট নিয়ে নিতে হবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিতে হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলি ডিস্ট্রিক্ট আছে প্রতিটি ডিস্ট্রিক্ট এখানে শো করবে, তো এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটি নিয়ে নেবে, তারপর তোমাদের পিনকোডটি এখানে লিখে দিতে হবে। তারপর বলছে এখানে আমানতকারী ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, অর্থাৎ যেই অ্যাকাউন্টে ফেরতের টাকাটি নেওয়া হবে সেই ব্যাংকের তথ্যটি এই ঘরে ফিল আপ করতে লাগবে। তো প্রথমে আছে হলো সিলেক্ট ব্যাংক, এখান থেকে যেই ব্যাংকে টাকাটি নেবে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে, লেখার পর সেই ব্যাংকের শাখার নাম লিখে দিতে হবে, এখানে আছে শাখার নম্বর এখানে লিখে দিতে হবে। তারপরে আছে হলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখে দিতে হবে। এখানে আছে হলো ব্যাংকের MICR নাম্বার এবং IFSC কোড। তো প্রতিটি তথ্য কিন্তু তোমরা তোমাদের যে পাসবই আছে অথবা চেক আছে চেকের উপরে পেয়ে যাবে। ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে প্রথমে আছে হলো আমানত শংসাপত্র নম্বর, তো এখান থেকে তোমরা যে শংসাপত্রটি আছে সেই শংসাপত্র নম্বরটি এখানে লিখে দেবে, অথবা যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের নম্বর এখানে লিখবে। কার নামে আছে, ঠিক আছে, তো কার নাম বলতে বন্ধুরা এখানে ফার্স্ট ইনভেস্টার যে আছে তো তার নাম এই ঘরটিতে হবে, অর্থাৎ সার্টিফিকেটে যার নাম আছে তার নাম এখানে হবে। তারপরে আছে হলো ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত তারিখে টাকাটি ইনভেস্ট করা হয়েছে, তো সেই তারিখটি এখান থেকে নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, তো আমি এখানে উদাহরণস্বরূপ 10,000 টাকা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আছে হলো কয় তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল, ধরলাম এখানে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল আমার 2022 সালের 15 তারিখে, আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে আছে হলো কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, এইখানে একটা বোঝার বিষয় আছে বন্ধুরা, যে
তুমি 10,000 টাকা ইনভেস্ট করেছো, এবার দেখা গেল তুমি এখানে 3,000 টাকা পেয়েছো। যদি পার্ট পেমেন্ট হয়ে থাকে তাহলে 3,000 টাকা পেয়েছো। পাশে ঘরে আছে হলো কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি। তার মানে কি 10,000 টাকা এখানে রেখেছো, 3,000 টাকা পেয়ে গেছো, তাহলে কত টাকা পাওয়া যায়নি? 7,000 টাকা পাওয়া যায়নি। তার পাশে আছে হলো কত টাকা প্রাপ্য, অর্থাৎ কত টাকা তুমি এখন বর্তমানে পাবে, তার সেক্ষেত্রে এখানে 7,000। কিন্তু বন্ধু যদি তোমরা কোনো টাকা না পেয়ে থাকো তাহলে এখানে 0 করে দেবে। আর কত টাকা প্রাপ্য, যেহেতু আমি 10,000 টাকা ইনভেস্ট করেছি তাহলে এখানে আমি 10,000 টাকাই পাবো। এটি হলো এখানকার হিসাব। তো সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেলে তারপর এখান থেকে করে দেবে হলো কন্টিনিউ। তো বন্ধুরা সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর তোমরা যখন কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পর এখানে কিন্তু আপলোড সেকশন খুলে আসবে। তো প্রথমে যেটি আপলোড করতে হবে সেটি হলো অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের আসল শংসাপত্র অথবা বন্ড, যেটিকে আমরা বলি বন্ড অথবা সার্টিফিকেট, সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। 2 নম্বরে আছে হলো যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ। ধরো সেই ক্ষেত্রে তোমার আসল শংসাপত্রটি অফিসে জমা দিয়েছিলে টাকা রিফান্ড নেওয়ার জন্য। তো টাকা রিফান্ড নেওয়ার সময় তোমাদের কাছে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট কপি দিয়েছে, তো সেই কপিটি এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এই সেকশনটি আপলোড না করলেও কিন্তু হবে, কারণ তোমাদের কাছে আসল শংসাপত্রটি নেই। এখানে কিন্তু সেটি বলেছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ এখানে জমা দিতে হবে। 3 নম্বরে আছে হলো তোমাদের একটি আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এগুলি এখানে কিন্তু দিতে হবে। তারপরে আছে হলো একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটির আসল কপি এখানে আপলোড করতে হবে। তারপরে আছে হলো তোমরা যে ব্যাংক ডিটেলসটি এইখানে এই ঘরটিতে ফিল করলে সেই ব্যাংকের তথ্যটি, সেই ব্যাংকের পাসবুক অথবা যে চেক বই আছে এখানে আপলোড করতে হবে। আর লাস্ট যেটি বলেছে সেটি বলছে যে বাতিল চেক অথবা চেকের ফটোকপি এখানে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু যে পাসবই সেটি আছে, আর দ্বিতীয়তে আছে হলো চেকবুক। তো সেই ক্ষেত্রে অনেকের হয়তো চেক বই থাকবে না, তো চেক বই যদি না থাকে তোমরা যে ফটোকপিটি আছে অর্থাৎ পাসবুকের যে ফটোকপিটি আছে সেটি পরিষ্কার করে, যাতে সমস্ত কিছুই বোঝা যায়, যেগুলো তোমরা লিখলে অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এমআইসিআর কোড, ব্রাঞ্চের নেম, সব কিছু যেন পরিষ্কার বোঝা যায় সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে হলো সাবমিট করার পর দেখতে পারবে এখানে একটি বক্স খুলে আসবে যেখানে লেখা আসবে ইনভেস্টর ডিটেল সেভ সাকসেসফুলি, অর্থাৎ তোমরা যে তথ্যটি সাবমিট করার পর তোমাদের তথ্যটি কিন্তু চলে গেল এই রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজিটাল কমিটির হাতে। এবার তারা সেখান থেকে তোমাদের টোটাল তথ্যটি ভেরিফাই করার পর যদি তোমরা টাকা পাওয়ার যোগ্য প্রার্থী হয়ে থাকো তবে কিন্তু তোমাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যামাউন্টের অঙ্কটি চলে আসবে। তো বন্ধুরা এই ছিল প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে তোমরা রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদনটি করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।